এস এম শাহিদার কবির, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমি সাধারণত খুব ছোট প্রশ্নেই জানতে চাই, কিন্তু আসলে এটা একটু এলাবোরেটলি বলতে হবে। সেটি তারেক রহমান বলেছেন যে উই হ্যাভ এ প্ল্যান, আই হ্যাভ এ প্ল্যান। সেই প্ল্যানটা হয়তো কিছুটা বিবৃত করা হয়েছে, কিন্তু সাধারণ জনগণের কাছে কতটুকু পৌঁছাইছে আমি জানি না, পৌঁছাচ্ছে হয়তোবা। এবং আমরা দেখছি তারেক রহমান 24 ঘন্টা তিনি কিন্তু ফ্লাই করছেন মানে নির্বাচনী ইয়েতে ব্যস্ততম সময় কাটাচ্ছে। একইভাবে ডাক্তার শফিকুর রহমান এবং নাহিদ ইসলাম তারা করছেন, এবং দুটি জোটের নেতারাই করছে। এবং সবচেয়ে মজার বিষয় হলো যে, আমি জানি না এটি কেন আলোচনা হয় না, সেটা হলো তারা ডিফারেন্ট ভেনিউ ঠিক করেছে, অর্থাৎ যাতে ক্ল্যাশ না হয়। এটি একটি শিষ্টাচার, একদম সুনির্দিষ্টভাবে শিষ্টাচার। তারা বিভিন্ন ধরনের ইয়েতে যাচ্ছেন, কথায় কনফ্রন্টেশনে যাচ্ছেন, কিন্তু আগের যেমন 2018-তে দেখলাম যে বিএনপি নেতাকর্মীকে দাঁড়াতেই দেওয়া হয়নি। অর্থাৎ কিছু চেঞ্জ হয়েছে, আমি এটা বলে নিয়ে কথা বলতে চাচ্ছি। কিন্তু 5ই আগস্টের আগের রাজনীতির যে প্রতিশ্রুতি, যে আমি এখানে হাসপাতাল বানাবো, আমি এখানে রাজধানী করব, আমি এখানে সাগরের রাজধানী করব, আমি ওখানে পাহাড়ের রাজধানী করব, আমি এখানে বেকার সমস্যা দূর করে ফেলবো, 10 টাকা কেজি চাল, ঘরে ঘরে চাকরি, এগুলো আমি শুনছি। এইটা এখনো আমরা বেশিরভাগ রাজনৈতিক দলের মুখে শুনছি। আমি জানতে চাই, আপনি আমাকে স্পেসিফিকলি বলতে পারবেন কিনা যে আপনি একজন ওপেন উইন্ডো ম্যান হিসেবে কোন রাজনৈতিক দলের ইশতেহার বা প্রতিশ্রুতির মধ্যে কি কি নতুনত্ব পেয়েছেন, যেটি 5ই আগস্টের পরের রাজনীতিকে আপহোল্ড করবে? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আপনার টিভি সমস্ত দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা, এবং আপনাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনার হেডলাইনে আছে একটা, সেটা নিয়ে আমি একটু সারা জাতিকে জানাতে চাই। সেটা হচ্ছে ইসি আবার একটা ব্লান্ডার করছিল। সে ব্লান্ডার হচ্ছে হা না নিয়ে সরকারি কর্মচারীদের প্রকাশের কোনো সুযোগ নেই। আজ সকালে আমি রিট ফাইল করতে গেছিলাম, কারণ গতকালকে একটা রিট ফাইল হয়েছিল, যে রিটে বলা হয়েছিল সরকারি কর্মকর্তারা হা পক্ষে কি করতে পারবে না, প্রচারণা করতে পারবে না। অনারেবল হাইকোর্ট ডিভিশন মেন কোর্ট নম্বর 20, অনারেবল জাস্টিস আজিকাল জলিল সেটা রিজেক্ট করে দিয়ে বলছে সরকারি কর্মচারীরা হা ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবে। কোর্ট আনকোট করে বললাম, কারণ আজকে যখন আমি রিটটা ফাইল করতে গেছিলাম তখন উনি বলছে আমি তো এটা বলেই দিচ্ছি, আর রিট ফাইল করার কোনো দরকার নেই। সো নির্বাচন কমিশন হঠাৎ করে আবার তার কাছে এই রিট পৌঁছায়নি। এই কথা হলো, এই রিটটা খালি না, এই মেসেজটা আমি যতখানি জানি বা বিশ্বাস, তার এই মেসেজটা তার কাছে যাওয়ার কথা। এবং এই যাওয়ার পরও তিনি এই ধরনের কথা বললেন, কেন বললেন, এই অদূরদর্শিতা আমাদের কাম্য নয়। এবার আপনার প্রশ্নে আসি। শোনেন, 2024 জুলাই সনদের পক্ষে, জুলাই সনদের ম্যান্ডেটটা হার পক্ষে ভোট দেওয়া, এটা একটা পরিবর্তন যেটা আমি দেখতে পাচ্ছি। এবং যেভাবেই বলুক, হয়তো জনাব তারেক রহমান কোনো জায়গায় এখনও হা নিয়ে বলেননি, কারণ তার দল হয়তো স্ট্যান্ডিং নিয়ে আছে হায়ের পক্ষে, সেজন্য বলার হয়তো প্রয়োজন মনে করেননি। আর একটা জিনিস আছে, বাংলাদেশ জামাতে ইসলাম, আর এই বিষয়ে একটু বলে নিই। আমি যখন কোনো কথা বলি বা কিছু বলি, সেটা আমার একান্ত ব্যক্তিগতভাবে। বাংলাদেশ জামাতে ইসলাম প্রতিটা ক্যান্ডিডেটকে বলেছে তার লোকাল অনুযায়ী তাকে একটা ইশতেহার দিতে, হুইচ ইজ নিউ। এটা বাংলাদেশে আগে কখনো হয়নি। সো কারণ ওই এলাকার ওই ক্যান্ডিডেটই জানবে কিভাবে তার ওখানে কী কী দরকার। সো দিস ইজ ওয়ান অ্যাসপেক্ট অফ নিউ। সেকেন্ড থিংস, যে হোটেল ইন্টারকন্টিনেন্টালে জামাত ইসলাম যেটা করলেন, সেটা সার্বিকভাবে সারা দেশের জন্য যেটা করলেন, এখানে তারা বেশ কিছু লোককে উপস্থাপন করলেন, দোজ হু আর ক্রেডিবল টু ইমপ্লিমেন্ট দিস প্ল্যান। সো দ্যাট ইজ অ্যানাদার নিউ থিংস। আমার কাছে মনে হচ্ছে এর আগে এটা হয়নি। অন দ্য আদার সাইড অফ দ্য কয়েন, বেগম জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান, ওনার উপস্থিতিতে যে লোকের সারা, এবং আপনি যেটা বলছেন এটা ভেরি রিমার্কেবল। একই দিনে 2টা জায়গায় জনসভা হচ্ছে। এখানে এরকম না যে সারা দেশ থেকে লোক নিয়ে এসে কিন্তু আপনি ওই জায়গাতে কী করছেন, লোক সমাগম করছেন, কারণ একই দিনে 4-5টা জায়গায় কিন্তু সমাগম হচ্ছে। এবং সেখানে যে সারাটা দিচ্ছিল, এটা একটা অভূতপূর্ব। এবং কোনো জায়গাতে কিন্তু এটা আপনি দেখতেছেন না, কোনো জায়গায় আপনি এটা পাননি যে লোক আসতেছে সে জায়গায় বাধা দেওয়া হয়েছে, কোনো জায়গায় মারামারি হয়েছে। আচ্ছা, থার্ড যে কথাটা আমি যেটা বলি, ফ্যামিলি কার্ড বলেন আর কৃষি কার্ড বলেন, কার্ড নিয়ে অনেক কথা বলতেছে, কিন্তু দিস এ নিউ কনসেপ্ট, দিস এ ভেরি নিউ কনসেপ্ট। আমাদের যে
কেন এই কনসেপ্টগুলো আসছেন? তারেক রহমান দীর্ঘদিন ইংল্যান্ডে ছিলেন, যেহেতু ইংল্যান্ডে এই জিনিসগুলো আছে, সো আমাদের এখানে এই যে কনসেপ্টগুলো এবং প্রতিদিন কিন্তু মডারেট হচ্ছে। প্রথমে কাকে কত টাকা দিতেন সেখান থেকে এখন বলা হচ্ছে না, যারা ফ্যামিলি ম্যান তাদেরকে দেওয়া হবে। সো আমার কাছে মনে হচ্ছে যে একটা শুরু হয়েছে। আমরা রাতারাতি রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, কিন্তু দুইটা ধারা যেভাবে চলতেছে, আর একটা জিনিস দুর্নীতির পক্ষে কিন্তু দুইজনই কথা বলতেছে এবং বেশ শক্ত অবস্থান। হ্যাঁ, দুর্নীতি প্রতিরোধ করার জন্য দুইটা পক্ষ যে স্ট্যান্ডিংটা নিচ্ছেন দুর্নীতির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে বলবো না, দুর্নীতি কিভাবে তারা ডিটারেন্স করা যায়, এই যে স্ট্যান্ডিংটা কিন্তু দুইটা পক্ষের। আবার আরেকটা জিনিস দেখবেন, জাতীয় সরকার করার পক্ষেও কিন্তু দুই পক্ষই বলতেছে। সো বেসিক ফান্ডামেন্টাল জায়গায় আমি দেখতে পাচ্ছি যে দুইটা দলই এক জায়গায়। সো সেখান থেকে মনে হচ্ছে পরিবর্তনের একটা আভাস। আমি সাধারণত মাঝখানে আটকাই না, কিন্তু আমি বলি এটি কি থিওরিটিক্যালি আমরা এবং এই যে বললেন যে দুই জায়গায় দুটি জনসভায় কিন্তু মানুষ হচ্ছে, এমন না যে এই জনসভা কালকে হয়েছে আর পরশু দিন ওইটা হবে, একই মানুষ এবং মানুষের উপস্থিতি। এবং যখন ডক্টর শফিকুর রহমান বলছেন যে আমরা দুর্নীতির জিরো টলারেন্সে রাখবো, তারেক রহমান বলে ফেলেন যে দুর্নীতিকে টুটি চিপে ধরবো, অর্থাৎ একজন আরেকজনকে চ্যালেঞ্জের মুখে ফেলছেন একটি সুইট অ্যান্ড সাওয়ার বিতর্কের মধ্যে, এবং এইটা ডেমোক্রেসির একটা শুরুটা বলা যায়। আমি বলতে চাই যে তাহলে কি এই জিনিসটা আমাদের গুরুত্বপূর্ণ জায়গাটি হলো যে আমাদের নির্বাচনটা বেশি জরুরি এই মুহূর্তে এই নির্বাচনে ইশতেহারের খুব একটা প্রয়োজন নাই আমার কাছে ব্যক্তিগত যদি বলেন, নির্বাচন ছাড়া এ দেশের এমন একটা খাদের কিনারায় দাঁড়াইছেন, নির্বাচন যদি আপনি না করেন আমি দেখতে পাচ্ছি এই দেশে মৃত্যু। কারণ কোনোদিন ওই 2007-08 ঘটনার পুনরাবৃত্তি এই দেশের জন্য ভয়ঙ্কর। 11 সেই জিনিসটা যদি আসে, যদি ইলেকশন কোনোভাবে বাধাগ্রস্ত হয় ভাই, তাহলে যে প্রতীত স্বৈরাচার যাদের কথা আমরা বলতেছি, যাদের জন্য আমরা বলতে জুলাই অভ্যুত্থান হয়েছে, এই জুলাই সনদ সবগুলো শেষ হয়ে যাবে। সো ইলেকশন যে কোনোভাবে হোক হতে হবে। আর একটা জিনিস আপনাদেরকে বলি, অনেকে অনেকভাবে বলতেছেন, তারেক রহমান যেমন বলতেছেন উনি যে তাহাজ্জুদের নামাজ পড়ে ভোট কেন্দ্রে যেতে হবে এবং ভোট কেন্দ্রে কিন্তু আপনাদেরকে থাকতে হবে। আমি কিন্তু এই জিনিসটাকে পজিটিভলি দেখতে চাই, অনেকে নেগেটিভলি দেখতেছে। কি কারণে? পুলিশ নাই, এটা মেনে নিতে হবে। আজকে যে অবস্থায় আপনাকে সাপোর্ট দেওয়ার কথা, সেই সাপোর্ট টিমটা নাই, তাহলে পলিটিক্যাল পার্টিকেই সে সাপোর্টটা দিতে হবে। এটা কিন্তু উনি কিন্তু বলেননি যে না তাহাজ্জুদ পড়ে যেয়ে ভোট দেওয়া শুরু করো। ডিফারেন্সটা কি? তাহাজ্জুদ পড়ে সবাই দলবল নিয়ে সবাইকে যাবেন, ওখানে ফজরের নামাজ পড়েন, যারা অন্য ধরন দিয়ে তারা ওইভাবে যান। সো দ্যাট ইজ এ বেসিক ডিফারেন্স, যে ইলেকশনটা হতে হবে এবং দায়িত্বশীল আচরণ সবাইকে করতে হবে। এখন ভোটের এখানে অন্য সমস্যা হয়ে গেছে, ভোটগুলো বিএনপি এবং জামাতের ভোট এক। 65 যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, তার সেই ভোট ব্যাংকটা এই দুইজনকে কি করতে হচ্ছে, ভাগ করতে হচ্ছে। সেই জন্য হয়তো লোকাল পলিটিক্সের বিভিন্ন কথা এইটি আপনি উল্লেখ করে ফেলেন। আমি এই যে মোশাররফ হোসেন ঠাকুরের কাছে এই প্রশ্নটি রাখবো যে আমরা এখানে টকশোতে বিভিন্ন ধরনের কথার পেছনে কথার আলোচনায় যাই, কিন্তু আপনি আমাকে এটি বলেন যে ঠিক আশঙ্কার জায়গাটি কোথায়? যেমন এই মুহূর্তে এই ভোটের দিনের কি পরিস্থিতি আপনি দেখতে পাচ্ছেন বা কি চিন্তা ভাবনার মধ্যে আছেন, কিভাবে এগোতে হয়? ধন্যবাদ অহিত শান্ত, আপনার দর্শক শ্রোতা, অপর বিজ্ঞ আলোচক। দেখুন, আমি মোটামুটি 79 থেকে সবগুলো ইলেকশন বুঝি আর কি। কারণ 79-এ আমি এসএসসি পরীক্ষা দিয়েছি। আমাদের এসএসসি পরীক্ষা ভোটের কারণে ফেব্রুয়ারি মাসে 18 তারিখে ভোট হয়, আমাদের পরীক্ষাটা পিছিয়ে যায় এপ্রিলে, মার্চের পরীক্ষা এপ্রিলে পিছিয়ে যায়। তো দেখলে তা মনে হয় না। তো সেখানে আমি আপনাকে বলছি যে, এবং আমি 79-এ ওই সময় আমার থানা ছাত্রদলের, আমাদের বানিয়াচঙ্গে তখন কলেজ হয়নি, এবং থানা ছাত্রদলের আমি কনভেনার। তো এই কারণে আমি আপনাকে বলছি যে এখন যে কথাবার্তা যারা একটু মাঠকে গরম করছেন, উত্তপ্ত করছেন, লাগাতার উল্টাপাল্টা কথাবার্তা বলে উত্তেক্ত করে, আমার মনে হয় ইলেকশন পর্যন্ত এই লোকগুলি ইলেকশন পর্যন্ত দেখবেন যে ইলেকশনে আসার আগে ওরা থেমে যাবে। তো কারণ এইটা আমাদের যে জনগণ, দীর্ঘ সময় জনগণ ভোট থেকে বঞ্চিত, এবং তারা এই অ্যাটমসফিয়ারটা অ্যালাউ করবে না, আমি আপনাকে বলি যে বাংলাদেশকে নিয়ে অনেকেই বলে যে হতাশ। আমি খুব আশাবাদী, একটা আজকে আলোচনাটায় উঠে আসছে।
আপনার মনে থাকার কথা কিনা 1997 সালে এখন যে জায়গায় পল্টন থানাটা, এই জায়গাতেই মতিঝিল থানার এই বিল্ডিংটাই মতিঝিল থানা ছিল। তো আমাদের মতিঝিল থানার যুবদলের একজন নেতা, নাম হলো তুহিন, সে পুলিশ তার কাস্টাডিতে মারা যায়। পরের দিন পুলিশ ডিক্লেয়ার করে জুতার ফিতা পেঁচাইয়া ফাঁসি দিছে। হ্যাঁ, মনে আছে তো আমার ঘটনাটা। আমরা এই উপলক্ষে তখন আমি ছাত্রদল ছেড়ে আমি জাসাস স্টার্ট করেছি 96-এ। তো আমরা জাসাস থেকে পুলিশের এই আচরণ এবং অন্যান্য নিরাপত্তা এইগুলো নিয়ে আলোচনা করলাম প্রেস ক্লাবের নিচতলায় বড় হলটাতে। তো ডক্টর এমাজউদ্দিন স্যার বললেন যে একটা রাষ্ট্রে সবগুলি পেশার মানুষকে, যেমন ছাত্র, শিক্ষক, আইনজীবী, বিচারক, এদেরকে যদি 3 দিনের জন্য ছুটি দিয়ে দেওয়া যায়, রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে না। কিন্তু পুলিশকে যদি ছুটি দিয়ে দেওয়া যায়, আধুনিক রাষ্ট্র চলতে পারবে না। কিন্তু বাংলাদেশ একমাত্র আধুনিক রাষ্ট্র যে 5 তারিখ বিকাল থেকে 5 তারিখ দুপুর থেকে 8 তারিখ রাত পর্যন্ত পুলিশ ছাড়া এই রাষ্ট্রটি ভালোভাবে টিকেছিল। ইটস একটা কি বলবো, এটা অবাক বিস্ময়ে তাকিয়ে থাকার একটা বিষয়, যে বিস্ময়কর জিনিস, যে বাংলাদেশের মানুষকে স্যালিউট করা উচিত আধুনিক সভ্যতা, যে কিভাবে এই দেশ টিকেছিল, 3 দিন পুলিশ ছিল না। তো এই জন্য আমি বলবো যে 5ই আগস্টের পরে বাংলাদেশের মানুষ প্রস্তুত হয়েছিল, বাংলাদেশের মানুষ পরীক্ষা দিয়ে প্রমাণ করেছে আমরা প্রস্তুত যে কোনো পরিবর্তনের জন্য। আমরা এই পরিবর্তনটার জন্য কিভাবে আমরা এই মানুষের এই যে সাড়া দেওয়াটা, মানুষের এই যে পজিটিভ চেঞ্জের যে আহ্বানটা, তার যে পরীক্ষায় উত্তীর্ণ হওয়াটাকে আমরা কিভাবে গ্রহণ করলাম, এটা একটা বড় বিষয়। তো এই জন্য আমি আপনাকে বলছি, এই নির্বাচন উপলক্ষে কেন্দ্র করে যারাই মনে করবেন বিশৃঙ্খলা সৃষ্টি করে, এটা করে ওইটা করে, পার পাওয়া যাবে না। আপনি দেখবেন যে প্রথম আওয়ামী লীগ আবির্ভাব হয় 5 তারিখের পরে ডাকাত লীগ হিসাবে। দেখেন মানুষ এটা প্রথমে ট্যাকেল করেছে, ডাকাত লীগ, আনসার লীগ ট্যাকেল করেছে মানুষ, পুলিশ না কিন্তু ব্যাটারি রিক্সা লীগ। তো এই যে বিষয়টা আমি আপনি বলছি, যে এই ক্ষেত্রে আমি মনে করি সবাই যদি একটা নতুন চিন্তা ভাবনা নিয়ে এগুন, যে মানুষের ভিতর যে মানুষের যে পরিবর্তনের আকাঙ্ক্ষাটা, এটাকে যদি সবাই পজিটিভভাবে গ্রহণ করেন, আমি মনে করি ভোটের মাঠে কোনো ঝামেলাই হবে না। আপনার বক্তব্য আপনি বলেন, শাহরিয়ার ভাই আপনি কি করতে চান বলেন, আমি কি করতে চাই বলি, তৌহিদ ভাই কি করতে চান বলি, জনগণকে ডিসাইড করতে দেন। এবং আমি আপনাকে প্রত্যেককে বলবো, দয়া করে আল্লাহর ওয়াস্তে পাবলিককে, জনগণকে আন্ডারমাইন করবেন না। বাংলাদেশের জনগণকে আন্ডারমাইন করা উচিত হবে না, কারণ 5 তারিখের পর জনগণ এই পরীক্ষাটা 5 তারিখের আগেও দিয়েছে, অভ্যুত্থান করে 5 তারিখের পরেও সে দিয়েছে, তাকে প্লিজ দয়া করে আন্ডারমাইন করবেন না। আচ্ছা, শাহরিয়ার ভাইয়ের কাছে আমি একটা আসি, সেটি হলো যে জামায়াত ইসলামী সম্ভবত এতটা অনুকূল পরিবেশে এর আগে কখনো নির্বাচন ফেস করেনি। এটা এক ধরনের সুখবর হতে পারে, এক ধরনের সুখ চিন্তা হতে পারে, কিন্তু এই একই রকমভাবেই সর্বোচ্চ বিপদের মধ্যে গেল ওই 5 তারিখের আগ পর্যন্ত তারা ছিল। তো কি মনে করেন, ঠিক আছে বলা যেতে পারে যে হ্যাঁ জামাতের অবস্থা খুব ভালো, জিততেই পারে, জেতার ব্যাপারটা তো জনগণের উপরে, কিন্তু আপনার কি মনে হয় এই জায়গাতে জামাত কতটা আগাছে, কতটা সেই জামাতের কাছে আমরা ওই আওয়ামী লীগ বিএনপির মতোই কথা শুনতে পাচ্ছি? জামাতের মধ্যে যে ধরেন ওকে একটা মৌলবাদী ক্যারেক্টারে দেখবো, সেটা হইলেও ভালো লাগতো আমার, অথবা ওকে একটু অন্য নতুন হয়তো খিলাফার দিকে, মানে আমি আমার কথা বলছি, কিন্তু জামাতকে যে অন্যভাবে চিন্তা করি ওইভাবে তো পাচ্ছি না, একই রকমের রাজনৈতিক দলই মনে হচ্ছে। আচ্ছা, আপনার এটাতে আমি প্রশ্নটা বুঝাতে পারছি, বলি 1981 সালে বাংলাদেশ জামাত ইসলামের যাত্রা, সেটাও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দিলেন রেজিস্ট্রেশন, তারপর ভোটটা হলো হচ্ছে 86 সালে, যে ভোটে আওয়ামী লীগ একসাথে পুনর্জন্ম হয়েছিল। তো ওই সময়টা পুনর্জন্ম, এই কথাটাকে এইভাবে বলবো না, আমি বলবো যে 84 সালে যখন অধ্যাপক গোলাম আজম সাহেব বললেন যে ক্ষমতায় থাকুক তার আন্ডারে ইলেকশন করলে কোনোদিন ফেয়ার হবে না, এবং তত্ত্বাবধায়ক ব্যবস্থা উনি প্রথম এটা দাবি করলেন। 86 সালে নির্বাচনে গেলেন, এবং নির্বাচনে যে 7 মাসও কিন্তু টিকলেন না, সবাই পদত্যাগ করলেন। 88 সালে এরশাদ সাহেব একা ভোট করলেন। 90 সালে 3 দলীয় জোটের রূপরেখা দেওয়া হলো, সেই রূপরেখার উপরে প্রথম বাংলাদেশে নির্দলীয় একটা নির্দলীয় একটা ইলেকশন হলো। তাহলে আপনি বলতে পারেন যে প্রথম একটা ইলেকশন হলো 91 সালে বাংলাদেশের ইতিহাসে নির্দলীয় এবং সবচেয়ে ভালো ইলেকশন এখন পর্যন্ত বলা হয়। সেই ইলেকশনে জামাত ইসলাম 18টা
পাইলেন, প্রথম দফায় 18টা 18টা পাইলেন, এবং 300 আসনে কিন্তু সিট দেয়নি, এবং 300 আসনে সিট না দিয়ে 18টা পাইলেন এবং বিএনপিকে সমর্থন দান করলেন, কিন্তু মন্ত্রিত্ব নেয়নি। না, কোনো ক্ষমতার কোনো কিছু নেয়নি, সেটা দ্যাটস ইম্যাটেরিয়াল, সেটা আমার এখানে বলতেছি না। এবার আসেন 96 সালে, 93 থেকে আবার জামাত ইসলাম তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগের ব্যবস্থা নিয়ে, না আওয়ামী লীগের সাথে 93 সালে, আচ্ছা, তত্ত্বাবধায়ক সাথে না। তত্ত্বাবধায়কের সাথে আচ্ছা। আন্দোলন করলেন, সে আন্দোলনে আওয়ামী লীগ চলে আসলো। আওয়ামী লীগ চলে এসে এই আন্দোলনটা হাইজাক হয়ে গেল আওয়ামী লীগ, কারণ আওয়ামী লীগ বৃহৎ দল। এবং আমি একটা কথা বলবো যে তখন জামাত ইসলাম একটা বৃহৎ ভুল হয়েছে, সে ভুলটার মাসুল 96 সালে তারা দিয়েছে। নির্বাচনে চলে আসলো 3টা আসনে, এই ভুলটা কিরকম, মানুষ আওয়ামী লীগের সাথে তার ওই আন্দোলনকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, দেখেন বেগম খালেদা জিয়াকে কেন সবাই মাদার অফ ডেমোক্রেসি বলে, কে কি বলে আমি জানি না, আমার কাছে মনে হয় সে অভিভাবক, সেটা সে অর্জন করছে। কেন দেন 12ই ফেব্রুয়ারি যে ইলেকশন হয়েছে, সেই ইলেকশনে একটা মাত্র আইন পাস হয়েছে এবং বসছে মাত্র 7টা দিন। তিনি হিস্ট্রি করছেন, পদত্যাগ করে চলে আসছেন। খালি পদত্যাগ না, ওই তিনি যে কথা বলছেন যতটুকু ইলেকশনের বলছেন আগে, সেই কথাটাই তিনি রাখছেন যে এই যে তত্ত্বাবধায়ক, এটা আমি পাশ করব কিভাবে যদি ইলেকশনটা না হয়। সেই ইলেকশনে তিনি একটা কাজই করছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা পাশ করছেন, এবং তার কথা মতো যে কোনো আন্দোলনের জন্য সে সংসদ ভেঙে দিলে জুন মাসে বলা হয়েছিল যে আমরা থাকি সরকারে, না জুন মাস, সেটা এবং সে বলছে না আমি এই কথাটা মধু স্যারকে একদিন ওই অনেকে মেরে বলছিল, তুমি অনেক সময় ওই কথা বলছিলা। সেখানে তুমি কিন্তু জুন মাসে ইলেকশনটা হলো, এবং জুন মাসে ইলেকশনে দেখেন জামাত ইসলাম কিন্তু 3টা আসন পেয়ে গেল, আর বিএনপি সর্ববৃহৎ রাজনৈতিক বিরোধী দল হয়, বিরোধী দল 116টা আসন পায়। এবার আসেন 2001 সালে, সুপার ব্যালেন্স সংসদ ছিল ওই সময়। হ্যাঁ 2001 সালে যদি আপনি ধরেন, 2001 সালে জামাত এবং বিএনপি 4 দলীয় জোট হিসাবে কিন্তু ইলেকশন করলো, সেখানেও কিন্তু জামাত ইসলাম 300 আসন দিতে পারলেন। 30 সেকেন্ড আমরা বিরতিতে যাবো পর। আচ্ছা। শেষ করেন। তাহলে 2008 সালের এই ইলেকশন তো এটা তো ইন্ডিয়ার ক্রাফটেড ইলেকশন, সো আই উইল নট সে এনিথিং অ্যাবাউট 2008 ইলেকশন। সো আজকের এই ইলেকশনই প্রথম গত 53 বছরে বাংলাদেশ জামাত ইসলামকে সুযোগ দিছে ফ্রি অ্যান্ড ফেয়ার একটা ইলেকশনে পার্টিসিপেট করার, 300 আসনে প্রতিদ্বন্দ্বী। কে সুযোগ দিছে? আল্লাহ না জনগণ? এই কথাটা যদি বলেন, আমি বলবো জুলাই বিপ্লবের শহীদরা, জুলাই বিপ্লবের শহীদ। এটা কিন্তু আমার কথা বলি নাই, আমি যাদের কথা আমি আমার মতামতটা দিলাম, এটা হচ্ছে যে বাংলাদেশে আজকের এই পরিস্থিতি, তারেক রহমান ফিরে আসা, বেগম খালেদা জিয়ার জানাজায় আমাদের অংশগ্রহণ করা, তাকে সুন্দরভাবে মাটি দেওয়া, এই মানে একটা উৎসব মুখর পরিবেশে ইলেকশন করা, এই সব কিছু কিন্তু এই জুলাই যোদ্ধাদের, তাদের আত্মত্যাগ, তাদের রক্ত। এটা কোন দল, শোনেন এই জামাত বলেন বিএনপি বলেন, 15 বছরে আমরা একটা বালির ট্রাকও সরাতে পারিনি, এটা কিন্তু কাউকে হেয় করার জন্য না, কথাটা জামাত ইসলামও পারেনি, শাপলা চত্বর আমরা কিছু করতে পারছি, পারিনি। ঠিক আছে, আমি